গোপীবল্লভপুর কোন দিকে? এই তো গোপীবল্লভপুর যাবেন, এই সোজা রাস্তাটা দেখছেন, এই সোজা গিয়ে ডান দিকে যেতে হবে, তারপর কিছুটা এগিয়ে বাঁ দিক, তারপর একটা চক্কর করে। আসলে এটা আপনার সঙ্গে গিয়ে বুঝতে হবে, এটা আপনাকে বোঝার রাস্তাটা কোনটা। তুমি তো ওনাকে ভুল রাস্তা দেখাইলে। গোপীবল্লভপুরের রাস্তা তো এই দিকে বটে। ওইদিকে? হ্যাঁ। এই যে বস, বস, আরে আমি আপনাকে এইদিকে যেতে বললাম, আপনি ওইদিকে যাচ্ছেন কোথায়? চলুন এদিকে। 43 কিলোমিটার পথ জঙ্গলের ভেতর দিয়ে চলা শুরু করতে হবে এবং প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে আপনারা পৌঁছতে পারবেন গোপীবল্লভপুর। ঝাড়গ্রাম থেকে বিভিন্ন দিকে হয়তো আপনারা ঘুরেছেন এর আগে, কিন্তু আমি বলবো এর পরের বার যদি আপনারা ঝাড়গ্রাম যান তাহলে অবশ্যই গোপীবল্লভপুরটা একবার ঘুরে আসবেন। শালপিয়ালের বনের মধ্যেখান দিয়ে সুন্দর ঝকঝকে চকচকে রাস্তা দিয়ে পেরিয়ে যখন আপনি এগোতে থাকবেন তখন আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে নতুন এক ধরনের স্বাদ কিন্তু পাবেন। পুরো জঙ্গলে ঘেরা, উড়িষ্যা বর্ডারের কাছাকাছি গোপীবল্লভপুর সাজানো গোছানো একটা ছোট্ট গ্রাম, কিন্তু সেই গ্রাম অনেক ইতিহাস বহন করে চলেছে। শোনা যায় এই গোপীবল্লভপুরে কোনো এক সময় শ্রীরামচন্দ্র ছিল। বেশ কিছুদিন তারা বাল্মীকি আশ্রমে ছিল এবং আমরা ওই বাল্মীকি আশ্রমেও যাব। এখানে দেব এবং জিতের 2 পৃথিবী সিনেমার শুটিংও হয়েছে, তবে আমরা ঠিক জানি না যে শুটিং কোন রাস্তায় বা কোন অঞ্চলে তখন হয়েছে, কারণ অনেক দিন আগেকার ঘটনা। তবে একটা নস্টালজিক ব্যাপার ছিল, আর গোপীবল্লভপুরের বিশেষ করে উল্লেখ ছিল সিনেমাতে, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পেলেন শুরুতে। তাই আমরা চলেছি গোপীবল্লভপুরের দিকেই। আমরা পার হচ্ছি সুবর্ণরেখা নদী, দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত চওড়া, এবং ইচ্ছে আছে যদি সুযোগ পাই এই নদীর পাড়ে একবার যাব। পৌঁছে গেলাম গোপীবল্লভপুর শ্রীকৃষ্ণের মন্দিরে, এবং এই শ্রীকৃষ্ণের মন্দির এর একটি ইতিহাস আছে। সেই ইতিহাস নিয়ে আমি এর পরের একটি ভিডিও আলাদা করে তৈরি করব। তার কারণটা হচ্ছে শ্যামানন্দ প্রভু এই মন্দিরে যমুনার থেকে জল নিয়ে এসে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই শ্যামানন্দ প্রভুর একটি বড় ইতিহাস আছে এবং এই মন্দির খুব জাগ্রত। তাই আমার চ্যানেলটি আপনারা ফলো করবেন। আমি এর পরের ভিডিওতেই এই মন্দিরের বিস্তারিত আপনাদের জানাবো যে কেন গোপীবল্লভপুর আপনারা যাবেন। এই শ্রীকৃষ্ণের নামেই কিন্তু এই জায়গাটির নাম হচ্ছে গোপীবল্লভপুর। এর আগের নাম ছিল কাশীপুর। শ্রীকৃষ্ণ মন্দির দেখে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে তপবন। স্থানীয় মানুষের কথিত আছে যে এই তপবনে শ্রীরামচন্দ্র এবং সীতা দীর্ঘদিন ছিল এবং লবকুশ এখানে জন্মগ্রহণ করে। এখানে বাল্মীকি আশ্রম নামে এই তপবনের ভেতরে একটি জায়গা আছে, এবং দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়ে ওঠার যে গল্প, সেই ইতিহাস নাকি গোপীবল্লভপুরকে জড়িয়েই রয়েছে। ভারতে বিভিন্ন অঞ্চলে ঘুরতে গেলে এই লবকুশের মন্দির এবং বাল্মীকি আশ্রম বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, তাই সঠিক কোনটা এটা বলা খুব মুশকিল। তবে যদি আপনি আমাদের ভূগোল ঘেঁটে দেখেন এবং তার সাথে যদি ইতিহাসকে জুড়ে নেন তাহলে একটুকুনি বোঝা যায়
যে গোপীবল্লভপুর হচ্ছে সম্পূর্ণ উড়িষ্যা বর্ডারে, এবং উড়িষ্যা তার পাশেই হচ্ছে ছত্তিশগড়, যেটা আগে ছিল উত্তরপ্রদেশ। এবং রামচন্দ্র যেহেতু উত্তরপ্রদেশের থেকেই উনি বিরাজ করতেন, তাই উত্তরপ্রদেশের লাগোয়া এই অঞ্চলকে একদম ফেলে দেওয়া যাবে না। এখানে কখনো রামচন্দ্র আসেনি এটা বলা যাবে না। তাই সেটা এখানকার স্থানীয় মানুষের বিশ্বাস যে এটাই হচ্ছে আদি বাল্মীকি আশ্রম, এবং এই বাল্মীকি আশ্রমেই সীতা লব কুশকে নিয়ে ছিল দীর্ঘদিন, এবং রামচন্দ্র এখানে নাকি একবার এসেছিলেন। এটা এদের এখানকার বিশ্বাস। চলুন আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। সামনে যে লাল মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সীতা মন্দির। বাল্মীকি মন্দির আছে। এবং ওর ঠিক বাদিকে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যজ্ঞকুণ্ড। এই জায়গাতেই যজ্ঞ হয়, সাধু সন্তরা এখানে বসে যজ্ঞ করে। যজ্ঞ হচ্ছিল অবশ্য, দেখতে পেয়েছি। তো যদি আপনারা এই তপবনে যান, বেশ খানিকটা সময় এখানে কাটাবেন। তপবনে ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং সুন্দর পানীয় জলও পাওয়া যায়। তাই ওখানে একটু ফ্রেশ হয়ে নিন, এবং তারপরেই আমরা চলতে লাগলাম রামেশ্বর মন্দিরে যাব। রামেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরটি অনেক পুরনো বলতে এটাকে প্রাচীন শিব মন্দির বলা হয়। কথিত আছে শ্রী রামচন্দ্র এই মন্দিরটি বিশ্বকর্মার সহযোগিতা নিয়ে তৈরি করেছিল। এটা কত বছর আগের মন্দির সেটা বলা খুবই মুশকিল, তবে নতুনভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে বেশ কিছু অনুদানও এই মন্দিরে দেওয়া হয়েছে, যার ফলে মন্দিরটি অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। এবং এর আশেপাশে আপনি পুরনো ভগ্ন মন্দিরটি দেখতে পাবেন, যেটা প্রাচীনকালে ছিল, তার কিছু কিছু অংশ এখনও রয়ে গেছে। তো চলুন মন্দিরটা ভালো করে দেখা যাক। চোখে দেখতে পাচ্ছি না রে।
আমরা চেষ্টা করছি যে মন্দিরের গর্ভগৃহে গিয়ে আপনাদের রামেশ্বর মহাদেবের দর্শনটা যাতে করানো যায়। দেখা যাক কি হয়। অনেকটা ঘুরতে হতো। এটা ঘুরতে হতো না। এই হচ্ছে গর্ভগৃহ। আমরা গর্ভগৃহের ভেতরে ঢুকছি এবং রামেশ্বর মহাদেবকে দর্শন করব। মন্দির বেশ ফাঁকাই ছিল, যার ফলে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। দেখে বেরিয়ে আসো। আমি তুলে নিলাম। তুমি চিনি কালনে করবে যে তুমি চিনি না একদম এখানে আমি সড়ক দিয়ে ঘরে জানো না একদম সুব্রতলা মন্দির থেকে বেরিয়েই দেখি গরম গরম আলুর বড়া ভাজছে। এই আলুর বড়া, এই রেসিপিটা অ্যাকচুয়ালি উড়িষ্যার খুব বিখ্যাত একটি রেসিপি এবং আপনাদের আগেই বলেছি যেহেতু এটা উড়িষ্যা বর্ডার, কাজেই এটা একবার টেস্ট না করলে তো হবে না। তাই সবাই মিলে জমিয়ে বেশ কিছুক্ষণ ধরে আলুর বড়া খেলাম। এত অপূর্ব স্বাদ, এর স্বাদ আর কি করে আপনাদের আমি ব্যাখ্যা করি। তাই মন্দিরটায় অবশ্যই যাবেন এবং এই ভদ্রলোক যদি তখন দোকান খোলা থাকে এই আলুর বড়াটা একবার টেস্ট করবেন, দুর্দান্ত। দুপুর 12:30-1টার মধ্যে গোপীবল্লভপুরে একটু লাঞ্চ সেরে নিন। কোথায় খেলাম দেখিয়ে দিচ্ছি আর কি। বেশ কিছু ভালো হোটেল নতুন হয়েছে, তার মধ্যে একটি বরিশালের রান্নাঘরে আমরা খেলাম। তো গরম গরম ভাত, ডাল, আলু পোস্ত ভালোই লাগে, সাথে যদি একটু ডিম বা মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই। তাই একটু দুপুরবেলা জিরিয়ে নিন, লাঞ্চ সেরে নিন, তারপরে আবার দ্বিতীয় ভাগ এবার আমরা যাচ্ছি পাখিরালয় দেখতে। এই পাখিরালয় একটি পিকনিক স্পট এবং একটি বড় ঝিল। সেই ঝিলে শীতকালে সাধারণত প্রচুর পাখিরা আসে, যেটাকে আমরা মাইগ্রেটরি বার্ড বলি। এবং এই সাইবেরিয়ান যে
পাখিগুলো আসে সেগুলো অক্টোবরের মাঝামাঝি থেকে আসা শুরু করে এবং থাকে প্রায় ফেব্রুয়ারি অবধি। তো সেই কারণে আমরা যাচ্ছি, কিন্তু এখন যদিও অক্টোবর মাস নয়, এবার পুজো একটু তাড়াতাড়ি পড়ে গেছে, সেপ্টেম্বর মাসে আমরা চলে এসেছি। তবে আমার মনে হয় যে পাখি দেখার সম্ভাবনা খুবই কম, তবু দেখা যাক যদি 2-1টা পাখি দেখতে পাই। তাই আমরা পাখিরালয়ের দিকে চললাম। এই ঝিলের পাড়ে একটি পার্কও আছে, সেখানে টিকিট কেটে ঢুকতে হয় এবং পার্কে ছোট একটি ক্যাফেও আছে। তো আপনারা যদি বেশ খানিকটা সময় কাটাতে চান তাহলে পার্কের ভেতরে আপনারা ঢুকতে পারেন এবং সেখানে ক্যাফেতে কিছু খাওয়া দাওয়া করতে পারেন, চা খেতে পারেন, এইসব অ্যারেঞ্জমেন্ট আছে। আর বোটিংয়ের সিস্টেমও আছে, তবে বোটিং আমি যখন গেছি তখন বোটিং বন্ধ ছিল, তো সেই কারণে বোটিংটা করা হয়নি। অক্টোবরে ডেফিনেটলি যখন ঠান্ডা পড়ে যাবে, অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অবধি এখানে খুব ভালো বোটিং হয় এবং প্রচুর পাখি এই ঝিলের মধ্যে থাকে। আমরা 2-1টা দেখতে পেয়েছি, তবে সেগুলো মাইগ্রেটরি বার্ড কিনা বুঝতে পারিনি। তাই ঝিলের পাড়ে খানিকটা ছবি টবি তুলে কিছুক্ষণ সময় কাটালাম, একটু জিরিয়ে নিলাম, কারণ এখান থেকে আমরা এর পরের গন্তব্যে যাব এবং সেটা দেখেই আমাদের ব্যাক করতে হবে আবার ঝাড়গ্রামের দিকে। গোপীবল্লভপুর যাবেন আর সুবর্ণরেখার পাড়ে একটু সময় কাটাবেন না, সেটা তো হয় না। তাই আমি আগের থেকেই ড্রাইভারকে বলে রেখেছিলাম। তো অনেক খুঁজে একটি জায়গা পাওয়া গেছে যেখান থেকে আমরা নদীর চরে যেতে পারবো। তাই সুবর্ণরেখা নদীর আমরা এখন চরের দিকে রওনা দিয়েছি এবং একটু নদীর পাড়ে সময় কাটাবো। এবং জেলেরা মাছ টাছ ধরছে নদীর পাড়ে, আগেই দেখেছি ব্রিজের ওপর থেকে। তাই যদি কোনো কিছু দেখতে দেখতে পাই, মাছ ভালো পেলে কিনবো, না পেলে সেটা আমাদের কিছু করার নেই, কপাল খারাপ। তো একটা টার্গেট নিয়ে যাচ্ছি নদীর পাড়ে, দেখা যাক। বিখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটক তার সিনেমায় এই সুবর্ণরেখা নদীর উল্লেখ করেছেন। অনেক কবিরা, বড় বড় বিখ্যাত কবি, তারা তাদের কবিতায় এই সুবর্ণরেখার উল্লেখ করেছে।
তাই আমরা এই নদীর পাড়ে এসেছি এবং এই নদীর পাড়ে দেখলাম জেলেরা মাছও ধরছে। প্রায় একটা 2.5 কেজির কাতলাও ধরলো, প্রায় একটা 1 কিলোর কাছাকাছি একটা ভেটকি মাছও ধরেছে। কিন্তু আমাদের কপালে আর কেনা হয়নি, কারণ আগের থেকেই আরেকটি গ্রুপ তারা ওখানে বেড়াতে গেছে, তারা বুকিং করে রেখেছে যে যেটা উঠবে তারা কিনবে। তো সেই কারণে আর আমি আপনাদের দেখালাম না। মাছ ভালোই উঠছে, তবে মজার কথা হচ্ছে যে স্থানীয় একজন মৎস্যজীবী বলল যে এই সমস্ত মাছ হচ্ছে পুকুরের ভেসে চলে আসা মাছ, সুবর্ণরেখা এত বড় বড় মাছ পাওয়া যায় না। যাই হোক, শুনে খানিকটা আশ্বস্ত হলাম যে এগুলো কারো হয়তো পুকুরের ভেসে আসা মাছ। ফিরতে লাগলাম ঝাড়গ্রামের পথে এবং এখান থেকে আমাকে আবার যেতে হবে 1.5 ঘন্টা। রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তা বেশ খানিকটা ভেজা, গরম অনেকটা কমে গেল। এখন ফিরে আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে ঝাড়গ্রামের দুর্গাপুজোটা একটু দেখব, কারণ কালকে আমরা চলে যাব। আজকে নবমী, তাই কালকে আমরা ব্যাক করব কলকাতায়। তো তার আগে একটু ঝাড়গ্রামের দুর্গাপুজোটা দেখে নেবো আজকে রাত্রিবেলা। তাই সঙ্গে থাকুন, একটু পুজো আপনাদের দেখিয়ে দিই কীরকম দুর্গাপুজো হয়। আমাদের রিসর্টের পাশেই এই পার্ক, এবং এই পার্কে একটু সুন্দর দুর্গাপুজো হচ্ছে। তাই পুজোতে একটু ঘুরলাম, একটু সময় কাটালাম, একটু ফুচকা খেলাম, একটু পাপড়ি চাট, এসব চললো কিছুক্ষণ ঘোরাঘুরি। তারপর সুন্দর একটি স্মৃতি নিয়ে আমরা ঝাড়গ্রাম থেকে কলকাতার পথে ফিরে এলাম। তাই ঝাড়গ্রাম কীরকম লাগলো জানাবেন। মা দুর্গার কাছে আপনাদের সবার সুস্থতা কামনা করি এবং হাওয়া বদল করতে থাকুন, ঘুরতে থাকুন, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করুন। কারণ পরে কিন্তু যে ভিডিওটা আমি আনছি, এই ভিডিওটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। কারণ যে কারণে গোপীবল্লভপুর যাবেন, কারণ অনেকেই অনেক তীর্থস্থান যান, কিন্তু গোপীবল্লভপুর যে একটি জাগ্রত তীর্থস্থান সেটা হয়তো অনেকেই জানেন না। তো সেই কারণে আমি পরের ভিডিওতে বিস্তারিত আপনাদের জানাবো যে কেন গোপীবল্লভপুর আসবেন। শ্যামানন্দ প্রভুর ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। ধন্যবাদ।